একটা হিসাব দিয়ে শুরু করা যাক। 9 বছর আগে মায়ানমার থেকে বাংলাদেশে এসেছিল প্রাণ বাঁচাতে। জনসংখ্যার বিস্ফোরণ যেমন আছে, তেমনি তাদের হাতে এখন অস্ত্র, মাদক আর নিজেদের জঙ্গি গোষ্ঠী। আর 9 বছর পর বাংলাদেশ এমন এক প্রশ্নের সামনে দাঁড়িয়ে, এই বিপুল জনগোষ্ঠীকে নিরাপদে রাখব কিভাবে? আমরা কিভাবে তাদের থেকে নিরাপদ থাকব? আর তারা তাদের দেশে ফিরবেই বা কবে? সকল প্রশ্নের উত্তর জানতে হলে সঙ্গে থাকতে হবে শেষ পর্যন্ত। সালের আগস্টে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর অভিযানের মুখে লাখ লাখ রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকতে শুরু করেন। বেঁচে ফেরা রোহিঙ্গাদের ভাষ্য ছিল, গ্রাম পুড়েছে, মতো নৃশংসতা ঘটেছে। সাংবাদিক, ত্রাণকর্মী, জাতিসংঘের কর্মকর্তাদের কাছে এসব তথ্য পৌঁছানোর পর পৃথিবী নড়ে চড়ে বসেছিল। নিন্দা হলো, কূটনৈতিক উদ্বেগ হলো, মানবিক সহায়তার প্রতিশ্রুতি এলো। কিন্তু পৃথিবীর ঘড়ি 9 বছর এগিয়ে গেলেও রোহিঙ্গাদের ঘরে ফেরার ঘড়িটি যেন একই জায়গায় দাঁড়িয়ে আছে। এখন পর্যন্ত একজনও ফিরতে পারেনি। 2017 সালে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে দ্বিপক্ষীয় প্রত্যাবাসন চুক্তি হলো, কিন্তু নিরাপত্তা, নাগরিকত্ব ও অধিকার নিয়ে প্রশ্ন রয়ে গেল। রোহিঙ্গাদের অনাস্থাও কাটল না, ফলে আলোচনা হলো বটে, প্রত্যাবাসন হলো না। 2019 সালে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচিকে যুক্ত করে আরেকটি কাঠামো তৈরি হলো। উদ্দেশ্য রাখাইনে এমন পরিবেশ তৈরি করা যেখানে রোহিঙ্গারা নিরাপদ, স্বেচ্ছায় ও টেকসইভাবে ফিরতে পারবেন। কিন্তু মিয়ানমারের সেনাবাহিনী ও আরাকান আর্মির সংঘাত পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। সেই একই বছরে চীন বাংলাদেশ ও মিয়ানমারের সঙ্গে ত্রিপক্ষীয় ব্যবস্থায় যুক্ত হলো। কয়েক দফা উদ্যোগ নেওয়া হলো, কিন্তু নিরাপত্তা ও অধিকার নিয়ে রোহিঙ্গাদের আস্থার সংকট থেকে গেল। ফলে প্রত্যাবাসনের গাড়ি স্টার্ট নিলেও রাস্তা পেল না। এরপর জবাবদিহির পালা। গাম্বিয়া আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার মামলা করল। আন্তর্জাতিক অপরাধ আদালতেও বিষয়টি এগোলো। 2024 সালের নভেম্বরে আইসিসির কৌশলীরা মিয়ানমারের তৎকালীন সামরিক প্রধান ও বর্তমান প্রেসিডেন্ট মিং অং লাইয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন। রোহিঙ্গাদের বিতাড়ন এবং নিপীড়নের ঘটনায় তার অপরাধমূলক দায় থাকার যৌক্তিক ভিত্তির কথাও বলা হয়, কিন্তু পরোয়ানা এখনও জারি হয়নি। পশ্চিমা দেশগুলো মিয়ানমারের সামরিক বাহিনী, শীর্ষ কর্মকর্তা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের উপরে নিষেধাজ্ঞাও দিয়েছে। কিন্তু নিষেধাজ্ঞা দিয়ে মিয়ানমারকে চাপে রাখা গেলেও রোহিঙ্গাদের ঘরে ফেরানোর মতো পরিবেশ তৈরি করা যায়নি। বরং মিয়ানমার বিকল্প অর্থনৈতিক ও কূটনৈতিক পথ খুঁজে নিয়েছে। অর্থাৎ সভা হয়েছে, সেমিনার হয়েছে, চুক্তি হয়েছে, মামলা হয়েছে, নিষেধাজ্ঞা হয়েছে, শুধু মানুষগুলো ঘরে ফেরেনি। আর এই পুরো নাটকের মঞ্চটা বাংলাদেশ, বিশ্বের অন্যতম ঘন বসতিপূর্ণ দেশ। বাংলাদেশ একাই এই সংকটের বোঝা বহন করছে। কক্সবাজারের পাহাড়ি ঢালে গড়ে ওঠা ক্যাম্পগুলোতে তাদের ঠাঁই। জাতিসংঘের হিসাবে বাংলাদেশে মোট রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা প্রায় 12 লাখ। 31 জুলাইয়ের হিসাব অনুযায়ী UNHCR এর তালিকায় সংখ্যা 12,02,034। তবে স্থানীয়দের দাবি, তালিকার বাইরের মানুষ সহ প্রকৃত সংখ্যা 15 লাখেরও বেশি। এর মধ্যে 2024 সালের শুরু থেকে আনুমানিক আরও 1.5 লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। পুরনো বোঝার উপরে নতুন বোঝা। ক্যাম্পগুলো তাই এখন শুধু ভিড় নয়, এক ধরনের দীর্ঘস্থায়ী অস্থিরতার নাম। আর এখানেই গল্পটি ভয়ঙ্করভাবে মোড় নেয়। যারা একদিন সেনাবাহিনীর হাত থেকে বাঁচতে সীমান্ত পেরিয়েছিল, 9 বছর পর তাদেরই আশ্রয়স্থলের ভেতর তৈরি হয়েছে আরেকটি বাস্তবতা: অস্ত্র, মাদক, সশস্ত্র গোষ্ঠী আর অপরাধের। সম্প্রতি কক্সবাজারের উখিয়ায় 12 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকে অভিযান চালিয়ে একটি গোপন সুড়ঙ্গের সন্ধান পেয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন। বাইরে থেকে সাধারণ ঘর, ঘরের নিচে আরেকটি কক্ষ, সেই কক্ষ থেকে সুড়ঙ্গ গিয়ে পৌঁছেছে পাশের ঘরে। পুলিশের ধারণা, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর অভিযানের সময় এক ঘর থেকে অন্য ঘরে পালিয়ে যাওয়ার জন্য রোহিঙ্গা সশস্ত্র সংগঠনের সদস্যরা এই পথ তৈরি করেছে। আরও বিস্ময়কর ব্যাপার, অভিযানের আগে সেখানে গরু জবাই করে ভুরি ভোজের আয়োজন করা হয়। অস্ত্রসহ সশস্ত্র সদস্যদের অবস্থানের খবর পেয়েই অভিযান চালানো হয়, কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। বাড়ি বাড়ি তল্লাশির সময় অনেক ঘরেই শুধু নারী ও শিশুদের পাওয়া যায়। পুরুষেরা আগেই গা ঢাকা দিয়েছিল বলে জানায় এপিবিএন। এপিবিএন 8-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি রিয়াজউদ্দিন আহমেদ বলেছেন, চিহ্নিত রোহিঙ্গা সন্ত্রাসীরা ইয়াবা, অস্ত্র, মানব পাচার এবং মুক্তিপণ আদায়ের সঙ্গে জড়িত।
এসব গোষ্ঠী ক্যাম্পে বিলাসী জীবনযাপনও করছে। ক্যাম্পের দুর্গম পাহাড়ি এলাকাগুলোতেও সশস্ত্র গোষ্ঠীর আধিপত্যের অভিযোগ দীর্ঘদিনের। নিরাপত্তা বলয়, গোপন যোগাযোগ ব্যবস্থা, পালানোর পথ সহ সব মিলিয়ে কিছু এলাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য হয়ে উঠেছে বড় চ্যালেঞ্জ। কেউ কেউ তাই এসব এলাকাকে তুলনা করছেন জঙ্গল সলিমপুরের সঙ্গে। শুনতে সিনেমার মতো, কিন্তু ক্যাম্পের বাস্তবতা সিনেমার চেয়েও কঠিন। আর শুধু অস্ত্র নয়, মাদকও বড় উদ্বেগ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য বলছে 2020 থেকে 2026 সাল পর্যন্ত ক্যাম্পগুলো থেকে উদ্ধার হয়েছে 48,97,823 পিস ইয়াবা। উদ্ধার হয়েছে 932 গ্রাম 80 মিলিগ্রাম ইয়াবার গুঁড়া, 128 কেজি 719 গ্রাম গাঁজা এবং 494.05 লিটার দেশি মাদক সহ অন্যান্য মাদকদ্রব্য। 9 বছরে অপরাধের হিসাবও কম নয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী মাদক, অস্ত্র, দস্যুতা ও নারী শিশু অপহরণ সহ মানব পাচারের মতো অন্যায়ে জড়িয়ে যাচ্ছে তারা। 2020 থেকে 26 সাল পর্যন্ত বিভিন্ন অপরাধে হওয়া 1619টি মামলার বিপরীতে এপিবিএন গ্রেপ্তার করেছে 2093 জনকে। ক্যাম্পে এখনও 1 ডজনের বেশি সশস্ত্র অপরাধী চক্র সক্রিয় রয়েছে বলে দাবি স্থানীয় জনপ্রতিনিধিদের। তবে সমস্যার আরেকটি নাম সমন্বয়হীনতা। মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের মধ্যে সমন্বয়ও সমস্যা তৈরি হচ্ছে বলে অভিযোগ রয়েছে। অর্থাৎ একদিকে সশস্ত্র গোষ্ঠী নিজেদের সুড়ঙ্গ বানাচ্ছে, অন্যদিকে রাষ্ট্রীয় ব্যবস্থার কোথাও কোথাও সমন্বয়ের সুড়ঙ্গই খুঁজে পাওয়া যাচ্ছে না। একদিকে আন্তর্জাতিক অর্থায়নও কমছে, কোভিড-19, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের সংকট সব মিলিয়ে বৈশ্বিক অর্থনীতিতে চাপ বেড়েছে। দাতা দেশগুলোর বাজেটেও টান পড়েছে। বাংলাদেশকেও একই সঙ্গে জ্বালানি সংকট ও উচ্চ মূল্যস্ফীতির সঙ্গে লড়তে হচ্ছে। 2026 সালের সংশোধিত যৌথ সারা পরিকল্পনায় বাংলাদেশ রোহিঙ্গা ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর সর্বোচ্চ 15,60,000 মানুষের সহায়তার জন্য চাওয়া হয়েছে $710.5 মিলিয়ন। কিন্তু এই অর্থ 2025 সালের চেয়ে কম। মূলত জীবন রক্ষার ন্যূনতম সহায়তা নিশ্চিত করতেই এই অর্থ চাওয়া হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়দও দাতা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন মানবিক সহায়তার ক্লান্তি যেন মানবিক পরিত্যাগে পরিণত না হয়। তিনি বলেন, বাংলাদেশ রোহিঙ্গাদের পাশে থাকবে, কিন্তু এই দায়িত্ব বাংলাদেশের একার হওয়া উচিত নয়। লম্বা সময় পেরিয়ে গেলেও রোহিঙ্গাদের সামনে এখনও একই প্রশ্ন, কবে ফিরবেন তারা নিজেদের দেশে? আর তার চেয়েও বড় প্রশ্ন, ফিরে গিয়ে কি পাবেন নিরাপত্তা, নাগরিকত্ব, শিক্ষা, অধিকার, মর্যাদা? ক্যাম্প 8-এর প্রবীণ শফিউল আলমের কথায়, মিয়ানমারের সেনাবাহিনী তাদের ঘরবাড়ি ও সম্পদ ধ্বংস করেছিল। সব হারিয়ে তারা শুধু জীবন নিয়ে বাংলাদেশে পালিয়ে এসেছিলেন। মিয়ানমার যতক্ষণ মর্যাদার সঙ্গে ফিরিয়ে নেওয়ার নিশ্চয়তা না দেবে, ততক্ষণ তাদের সামনে অন্য কোনো পথ নেই। বিশ্ব তাদের নিয়ে আলোচনা করে, বৈঠক করে, কিন্তু ঘরে ফেরার পথ খুলে দেয় না। কুতুপালং ক্যাম্পের শিক্ষক মাস্টার আয়ুব আরও নির্মম উপমা দিয়েছেন। তিনি বলেন, প্রত্যাবাসনের কথা শুনতে শুনতে বয়স শেষ হয়ে যাচ্ছে। এক পক্ষ থেকে আরেক পক্ষের কাছে বল যাচ্ছে, কিন্তু বলের জায়গায় যে মানুষের জীবন, সেটাই যেন কেউ মনে রাখছে না। এই 9 বছরে একটি প্রজন্ম ক্যাম্পে বড় হয়েছে। তার কাছে নিজের দেশ একটি গল্প, একটি স্মৃতি, কিংবা বাবা মায়ের মুখে শোনা একটি নাম। আর বাংলাদেশ সেই গল্পের সবচেয়ে দীর্ঘ অধ্যায় হয়ে গেছে। 9 বছর আগে দরজা খুলেছিল মানবিকতার, দরজা খোলাই ছিল সঠিক কাজ। কিন্তু 9 বছর পর যদি সেই দরজার বাইরে যাওয়ার পথ না থাকে, ভেতরে যদি মাদক, অস্ত্র, সন্ত্রাস আর হতাশা বাড়তে থাকে, তাহলে সংকটটি শুধু রোহিঙ্গাদের নয়, আশ্রয়দাতা দেশের নিরাপত্তা, অর্থনীতি ও ভবিষ্যতেরও। তাই আজ প্রশ্নটা শুধু রোহিঙ্গারা কবে ফিরবে নয়, প্রশ্ন হলো আর কত বছর এই অপেক্ষা চলবে, আর কত বৈঠক হবে, আর কত চুক্তি হবে, আর কত আন্তর্জাতিক বিবৃতি আসবে, আর কত প্রজন্ম ক্যাম্পে বড় হবে। 9 বছর আগে যারা বাঁচার জন্য এসেছিল, তাদের নিরাপদে ফেরানোর দায়িত্ব যেমন বিশ্বের, তেমনি বাংলাদেশকে এখন নিজের নিরাপত্তার কথাও ভাবতে হচ্ছে। কারণ মানবিকতার দরজা খোলা যায় একদিনে, কিন্তু একটি সংকটকে 9 বছর ধরে ঝুলিয়ে রাখলে তার ভেতরে জন্ম নেয় অসংখ্য সংকট।